আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমার বুয়েট প্রিলিমিনারি পরীক্ষার এক্সপেরিয়েন্স শেয়ার করব। আমি শেয়ার করব যে আমি কিভাবে বুয়েট প্রিলিমিনারি পরীক্ষাটাকে ক্র্যাক করেছিলাম, আমার প্রস্তুতিটা কেমন ছিল বা কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম, এবং এক্সামের লাস্ট 10 দিন, সেই লাস্ট 10 দিনের প্রিপারেশনটা কেমন ছিল, এক্সামের আগের রাতটা কেমন ছিল, দেন হচ্ছে এক্সাম হল এক্সপিরিয়েন্স কেমন ছিল, আর ফলাফলের এক্সপিরিয়েন্স কেমন ছিল, এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। পাশাপাশি হচ্ছে আমি যেমনটা থাম্বনেলে লিখেছি যে একটা বই থেকে আমার অনেক কমন পড়েছে বা অনেকটা প্রিপারেশন গুছিয়ে নিয়েছি, সেই একটা পাতলা বই, ছোট্ট বইটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই ভিডিওটা শুরু করি। তো ভাইয়ারা, প্রথম যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরীক্ষার প্রস্তুতি। দেখো, আমি প্রথমেই বলে রাখছি, তুমি যদি রিটেনে ভালো হও বা রিটেনের প্রস্তুতিটা যদি তোমার ভালো থাকে, তাহলে প্রিলির জন্য আলাদা করে তেমন প্রিপারেশন নেওয়ার দরকার হয় না। তবুও যদি আমি কিছু জিনিস উল্লেখ করতে চাই যেগুলো তোমাকে এগিয়ে রাখবে সবার থেকে বা তোমার প্রিপারেশনটা আরও ভালো করবে, যেমনটা আমার করেছিল, সেগুলোর মধ্যে হচ্ছে ক্যালকুলেটর হ্যাকস। এই ক্যালকুলেটর হচ্ছে তোমার একটা অস্ত্রের মতো। যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাচ্ছে, তো তোমাকে কী করতে হবে? ক্যালকুলেটরে অনেক বেশি দক্ষ হতে হবে। আমি যেই কাজটা করতাম, চ্যাপ্টার ওয়াইজ ক্যালকুলেটর হ্যাকস দেখতাম। তো এই সিরিজগুলো আছে, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। রাকিবুল ইসলাম ভাইয়ের ভিডিও আছে, তারপর উদ্ভাসের আছে। তো এটা থেকে তোমরা ক্যালকুলেটর হ্যাকস শিখে নেবে। আর ক্যালকুলেটর অবশ্যই তোমরা দুইটা নিবে, দুইটা ক্যালকুলেটর সাথে রাখবে। একটা হচ্ছে ধরো 991EX নিলে অথবা CW নিলে, আর একটা হচ্ছে 991ES প্লাসটা নিলে। তো এই দুইটা ক্যালকুলেটর থাকলে তোমার কি সুবিধা? ওই এক্সামের দিন যদি তোমার একটা ক্যালকুলেটর কাজ না করে আনফরচুনেটলি, তখন তোমাকে কিন্তু আরেকটা ইউজ করার তোমার সুযোগ থাকবে। আর হচ্ছে তোমার দুইটা ক্যালকুলেটর আরেকটা সুবিধা হচ্ছে, তুমি একটা একটা ইকুয়েশন সলভ করতে দিলে ওইটা হচ্ছে একটু টাইম লাগতেছে, তো তুমি তখন আরেকটা দিয়ে কাজ চালিয়ে নিলে। আরও একটা সুবিধা হচ্ছে, তুমি একটা যোগফল বের করলে বা ফলাফল বের হলো, সেটাকে তোমার কি করতে হয় বলো তো? একটা ক্যালকুলেটর থাকলে সেটা মুছে ফেলে তারপর লিখতে হয় বা এরকম ঝামেলা হয়। আর তখন দেখা যাবে কি যে তুমি একটা ফলাফল বের করলা, সেটাকে ইউজ করে অন্য ক্যালকুলেটর দিয়ে আবার ক্যালকুলেশন করতে পারবে। তো এই ধরনের আরও অনেক সুবিধা পাওয়া যায় দুইটা ক্যালকুলেটর ইউজ করতে জানলে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ক্যালকুলেটর হ্যাকস শিখবে, প্লাস হচ্ছে দুইটা ক্যালকুলেটর সাথে রাখার ট্রাই করবে। আরেকটা টপিক হচ্ছে বা আরেকটা বিষয় হচ্ছে মেইন বুকের এমসিকিউগুলো, যেগুলো তোমরা একাডেমিকে করার ট্রাই করবে। মেইন বুকের যে এমসিকিউগুলো আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের অনুশীলনীতে এমসিকিউ আছে না, এগুলো সলভ করে রাখবে। এগুলো ভালো হেল্প করে, এগুলো থেকে কমন আসে। দেন এইচএসসির যে টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপারের এমসিকিউগুলো কাজে লাগে। তো এগুলো তো তোমার আগেই মোটামুটি করা হয়ে থাকে এডমিশনের, এজন্য আলাদা করে আর এডমিশনে এসে এগুলো করতে হয় না। আর লাস্ট যে গুরুত্বপূর্ণ প্রস্তুতির যে অংশটা, সেটা হচ্ছে সূত্র খাতা। অবভিয়াসলি তোমরা একটা সূত্র খাতা বানাবে, যেখানে চ্যাপ্টার ওয়াইজ সূত্র এবং শর্টকাটগুলো লিখে রাখবে। আমি এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাচ্ছি, যেটা আমি আই বাটনে দিয়ে দিব। সেটা তোমরা দেখে নিবে যে সূত্র খাতার উপকারিতাগুলো কী কী বা কীভাবে একটা সূত্র খাতা বানাতে হয়। আচ্ছা চলো, এইবার আমাদের যেই টপিকটা ছিল সেটা হচ্ছে লাস্ট 10 ডেজ প্রিপারেশন। লাস্ট 10 দিনে আমি যে কাজগুলো করেছিলাম সেটা এখন শেয়ার করছি। আমাদের হচ্ছে 11 জানুয়ারি এবছর হচ্ছে কুয়েটের পরীক্ষাটা ছিল। তো কুয়েটের পরীক্ষাটা আমি ভালো দিয়েছিলাম। বাসায় এসে 2 দিন তেমন পড়াশোনাও করিনি এজন্য। কিন্তু আনফরচুনেটলি 2-3 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়। 11 তারিখ ছিল পরীক্ষা। মোটামুটি 15 তারিখের মধ্যে আমাদের কুয়েটের রেজাল্টটা পাবলিশড হয়, যেখানে আমার সিরিয়াল অনেক দূরে আসে। আশানুরূপ আসেনি। তো তখন হয়েছে কি, আমার মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছিল। যেই ভয়টার কারণে আমি হচ্ছে এমন হয়েছিল যে আমার ক্যালকুলেশন মিস্টেক হচ্ছিল, আত্মবিশ্বাস কাজ করতেছিল না। তো তখন হচ্ছে এই অবস্থা থেকে রিকভার করাটা আমার জন্য অনেক বেশি কী ছিল বলো তো? অনেক বেশি কষ্টকর ছিল, বা এখনও মনে পড়লে খুবই খারাপ লাগে যে আমি কীরকম একটা কনফিডেন্স লেস হয়ে গিয়েছিলাম। তো সেখান থেকে আমি নিজেকে রিকভার করে লাস্ট 10 দিনের প্রিপারেশনটা যেভাবে নিয়েছিলাম, সেটা হচ্ছে 15 তারিখ রেজাল্ট দিয়ে দেয়। 15 তারিখের পরে আমি হচ্ছে 2 দিন একটু মেন্টালি ডিপ্রেসড ছিলাম। আমাদের 23 তারিখ হচ্ছে বুয়েট প্রিলিমিনারি পরীক্ষাটা ছিল। তো আমি লাস্ট 10 দিনে হচ্ছে আমাদেরকে একটা বই দেয়া হয়েছিল উদ্ভাস থেকে। সেটা হচ্ছে বুয়েট প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক বা মডেল টেক্সট বুক। যে বইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে বইটা, বুয়েট প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক। এই বইটা হচ্ছে একদম পাতলা। এই বইটার কথাই আমি বলবো, এটা বলেছিলাম শুরুতে। তো এই বইটায় 10টার মতো মডেল টেস্ট ছিল, যার 3টা ছিল হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন।
তো এগুলো আমি সলভ করেছিলাম। এগুলোর জন্য আবার পিছনের দিকে ওএমআর শিট ছিল, যেগুলো হচ্ছে আমি ছিঁড়ে ছিঁড়ে তারপর এখান থেকে পরীক্ষাগুলো দিতাম। ভুল হলো সেগুলো দাগিয়ে রাখতাম, গোল দিয়ে রাখতাম, বা মুখস্থ যে টপিকগুলো যেমন পিএইচ এর ভ্যালুগুলো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আমি কি করতাম, গোল দিয়ে রাখতাম। প্লাস হচ্ছে আমি উদ্ভাসে মডেল টেস্ট দিতাম, সেখানে 3-4টা পরীক্ষা হয়েছিল, যেগুলো আমি অফলাইন এবং অনলাইন এই দুইটা ভার্সনেই এক্সামগুলো দিয়েছিলাম, এবং সেখান থেকেও নিজের ভুলগুলো আইডেন্টিফাই করেছি। আর সেই এক্সামগুলোতে দেখা যাচ্ছে আমার পজিশন মোটামুটি ভালো আসতেছে। 7,000 জন নিবে, তো আমার পজিশন 2,000-এর মধ্যে আসলে তো এটা একটা ভালো পজিশনই বলা যায়। তো সেখান থেকে একটু মেন্টালি পিস এসেছিল আমার। তো এভাবেই হচ্ছে আমি লাস্ট 10 দিনের প্রিপারেশনটা নিয়েছিলাম। প্লাস হচ্ছে আমি কী করতাম, সূত্রগুলো বারবার রিভিশন দিতাম, সূত্র রিভিশন দিতাম এবং হচ্ছে আমি চলে যেতাম পরীক্ষা দিতে। এভাবে করে আমার 10 দিন লাস্ট প্রিপারেশনটা এরকম ছিল। আর ক্যালকুলেটর হ্যাকসগুলো তো দেখতেছিলাম সিরিয়ালি। এবং বলা যায় যে আমি লাস্ট যে এক্সাম নাইটটা, সেই নাইটেও হচ্ছে 2টা মডেল টেস্ট দেই, এবং সেখানে আমার মার্কস 60 থেকে 70-র এই ঘরে থাকতো। তো তখন আরও আর কি একটু মেন্টালি রিফ্রেশ লাগতো যে না, আমি পারবো আর আমাকে দ্বারা হবে। তো ভাইয়ারা, যেমনটা বললাম যে আমি এইভাবে লাস্ট 10 দিন প্রিপারেশন নিয়েছিলাম, পরীক্ষাগুলো দিতাম আর নিজের ভুলগুলো আইডেন্টিফাই করতাম এবং স্পিড বাড়ানোর ট্রাই করতাম। আর উদ্ভাসের কোশ্চেন কেমন হয় সেটা মোটামুটি তোমরা আশা করি বুঝতে পারবে, একটু হার্ড হয়। তো সেখানে যে তুমি মার্কসটা পাবে প্রিলি পরীক্ষা, এর থেকে মোটামুটি ধরো যে 7 থেকে 8 মার্কস বেশি পাবে, বা 7 থেকে 8টা এমসিকিউ বেশি করতে পারবে। তো কারো যদি এই পরীক্ষাগুলোতে মার্কস কম আসে থাকে, তাহলে তোমাদের চিন্তার কিছু নেই, এটা মেইন পরীক্ষার সাথে তেমন একটা কানেক্টেড না। এখানে জাস্ট তুমি তোমার ভুলগুলো আইডেন্টিফাই করবে এবং স্পিড বাড়ানোর ট্রাই করবে। আর পরীক্ষা যে দিচ্ছ, এখানে তোমার অটোমেটিক্যালি পরীক্ষার হলের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এটাই হচ্ছে এখান থেকে প্রাপ্তি। আচ্ছা, এখন কথা বলবো হচ্ছে এক্সাম নাইটের, এক্সামের আগের দিন নাইটটা কেমন ছিল আমার। এক্সামের আগের দিন রাতে অবশ্যই একটু ভয় করবে, যে এত বড় একটা পরীক্ষা দিতে যাচ্ছি, যেটা নিয়ে লাস্ট 2 ইয়ার্স স্বপ্ন দেখেছি। তো আমার ক্ষেত্রেও তেমনই ছিল, সেম ছিল, যে আমার একটু ভয় লাগতেছিল। তো তখন যে সমস্যাটা হবে সেটা হচ্ছে ঘুম। এক্সামের আগের রাতে যদি তোমার ঘুম না হয় ভালোভাবে, তাহলে কিন্তু তোমার পরীক্ষা খারাপ হয়ে যাবে। আর আমার হচ্ছে এই ঘুম নিয়ে অনেক বেশি প্রবলেম ছিল। আমার ফজর হয়ে যেত কিন্তু ঘুম আসতো না। তো আমি যেটা করি, এখানে একটা বুদ্ধি অ্যাপ্লাই করি, যেটা আমি ইউটিউব থেকে শিখেছিলাম। সেই বুদ্ধিটা হচ্ছে, এক্সামের যে আগের রাত, তার যে আগের রাত, সেই আগের রাতে আমি একটু কম ঘুমিয়েছিলাম, যার ফলে এক্সামের আগের রাতে আমার তাড়াতাড়ি কিন্তু ঘুম চলে আসে। মোটামুটি আমি 2টা মডেল টেস্ট দেওয়ার পরে ফাইলগুলো একটু গুছিয়ে নিলাম, এডমিট কার্ড গুছিয়ে নিলাম, তারপর 10টার দিকে ঘুমাতে গেলাম। তো ধরা যাচ্ছে যে 11টার দিকে আমার একটু ঘুম চলে আসে। ওই দিন কীভাবে এসেছে আমি জানি না, কিন্তু ওই দিন ঘুম চলে আসে আমার 11টার দিকে। দেন হচ্ছে আমি 3টার দিকে আবার ঘুমটা ভেঙে যায়, তখন আবার সূত্রগুলো একটু রিভিশন দেই, তারপর হচ্ছে আবার একটু ঘুমিয়ে পড়ি। অ্যান্ড দেন হচ্ছে পরের দিন 6টার দিকে ঘুমটা আমার ভাঙে। এখানে হচ্ছে আমার বাবা মা আমাকে ঘুম থেকে ডেকে তুলে, তারপর হচ্ছে 6টার দিকে হচ্ছে আমরা বুয়েটের ক্যাম্পাসে চলে যাই পরীক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, এখন হচ্ছে এক্সাম ডে নিয়ে কথা বলবো, বা এক্সাম হলের এক্সপেরিয়েন্সটা নিয়ে কথা বলবো। এক্সাম ডেতে আমি সকাল সকাল চলে যাই, মোটামুটি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আগে। তো তোমরাও চেষ্টা করবে যে 2 থেকে 2.5 ঘন্টা আগেই চলে যেতে এক্সাম হলে, কারণ তখন হচ্ছে তোমার নার্ভাসনেস কম কাজ করবে, প্রেশার কম কাজ করবে। আর তুমি যদি একদম দৌড়াতে দৌড়াতে যাও লাস্ট মিনিটে, তখন কী হবে বলো তো, কান্না চলে আসবে বা ভয় লাগবে। তো আর জ্যামের একটা ব্যাপার-স্যাপার তো আছেই। তো আমি যখন গিয়েছিলাম তখন হচ্ছে রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না। রিক্সা করে চলে গেছি। ঢাকার রাস্তা মোটামুটি খালি ছিল। তো ওই টাইমটায় তুমি যাওয়ার ট্রাই করবে। আর গিয়ে তারপর লাইনে দাঁড়াই। লাইনে দাঁড়িয়ে হচ্ছে আমার হচ্ছে এক্সাম সেন্টার ছিল সিভিল বিল্ডিংয়ে। তো সেখানের গেটে লাইনে দাঁড়ানোর সময় আমি হচ্ছে সূত্রগুলো দেখতেছিলাম একটু। তবে অতটা প্রেশার নিচ্ছিলাম না, এবং হচ্ছে আমার যে এই বইটায় কিছু গোল দাগ দেওয়া ছিল, যেগুলো হচ্ছে মুখস্থ পার্ট ছিল। প্লাস হচ্ছে কিছু জিনিস আমি ভুল করি, সেই ভুলগুলো আমি বারবার একটু দেখতেছিলাম। আর এক্সাম হলে প্রবেশ করার পর মোটামুটি 1 ঘন্টা টাইম ছিল। এই 1 ঘন্টা আমি সিটটা নিশ্চিত করেছি যে এখানে আমার এক্সাম হবে, এই সিটে বসতে হবে আমাকে। দেন ওখানে ফাইলটা রেখে আমি একটু হাঁটাচলা করেছিলাম। 3rd ফ্লোরে ছিল আমার এক্সাম পরীক্ষার সেন্টারটা। তো আমি একটু হাঁটাচলা করতেছিলাম, ওয়াশরুমের কাজগুলো ছেড়ে নিচ্ছিলাম। এভাবে হচ্ছে আমি নিজেকে রিফ্রেশ করার ট্রাই করেছি, এবং নিজেকে এটা বুঝিয়েছি যে ভয় নেই, যা হওয়ার হবে। একটা কথা আছে না যে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, এই কথাটা আমি নিজেকে বারবার বলতাম। আর হচ্ছে আমার একটা সিনিয়র ভাই ছিল, যে হচ্ছে একটু চিল টাইপের ছিল। তো তার কথাটা চিন্তা করতেছিলাম যে সে যেহেতু পেরেছে, আমিও পারবো অবশ্যই।
আর আরেকটা সাজেশন দেয়া হতো বড় ভাইদের পক্ষ থেকে যে সবার সাথে একটু কথা বলার ট্রাই করবে আশেপাশে যারা ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কেউ কারো সাথে কোনো কথা বলতেছিল না। সবাই একটু ভয়ের মধ্যে ছিল। আর এক্সামের ১০ মিনিট আগে হচ্ছে আমাদেরকে স্যাররা আসেন এক্সাম হলে। তো আমরা বসে যাই। মোটামুটি ২-৩ মিনিট আগেই আমাদেরকে কি করা হয়, প্রশ্নটা দিয়ে দেওয়া হয়। আমাদের ওই যে সবকিছু চেক করার জন্য মোটামুটি একটা মোটা শিটের মতো থাকে এরকম। একটা শিটের মতো থাকে যেখানে হচ্ছে কোয়েশ্চেনগুলো থাকে। তো ওই শিটটা হচ্ছে আমার কালারটা ছিল হচ্ছে হলুদ, এখনো আমার মনে আছে। তো সেখানে যেটা হয় যে তোমার রেজিস্ট্রেশন রোল এগুলো পূরণ করা লাগে উপরের পেজটায়। দেন হচ্ছে তোমার ২-৩ মিনিট টাইম এক্সট্রা থেকে যায়। যে এক্সট্রা টাইমটা আমি কাজে লাগিয়েছিলাম কীভাবে? কোশ্চেনগুলো দেখতেছিলাম যে লেখা যাবে না অবশ্যই, কিন্তু দেখা যাবে। দেখার ক্ষেত্রে তোমার কোনো বাধা নেই। তো আমি কোশ্চেনগুলো দেখতেছিলাম যে কোন পার্টটা সহজ এসেছে, কোথা থেকে শুরু করলে ইজি হয়। তো আমাদের মোটামুটি আমি ফিজিক্সের ব্যাপারে কনফিডেন্ট ছিলাম সবসময়। তো আমি চিন্তা করেছিলাম যে ফিজিক্স দিয়ে স্টার্ট করব, কিন্তু আমাদের কেমিস্ট্রিটা ইজি হয়েছিল। আমি ফিজিক্স দিয়ে স্টার্ট করেছিলাম। স্টার্ট করে প্রায় ১০টার মতো ঠিকঠাক করেছিলাম প্রথমে। তারপর হচ্ছে কেমিস্ট্রিতে চলে যাই, সেখানে গিয়ে দেখি ইজি এসেছে বা একদম মুখস্থ টাইপের প্রিভিয়াস ইয়ার থেকে হুবহু কয়েকটা কমন এসেছে। তো সেখানে আমি ২০টার মতো করে ফেলেছিলাম কেমিস্ট্রিতে, ২০, ২১, ২২ এরকম। তারপর হচ্ছে আবার ম্যাথ পার্টে চলে যাই। ম্যাথ পার্টে গিয়ে আমি দেখতে পাই যে ম্যাথটা একটু হার্ড হয়েছে। এখানে আমার টাইম চলে গিয়েছিল। তো আমাদের টোটাল 60 মিনিটস থাকে এবং 100 মার্কস থাকে। ম্যাথের থাকে ৩৪টা এমসিকিউ আর ৩৩টা করে থাকে ফিজিক্স, কেমিস্ট্রি। তো আমি ম্যাথের ৩৪টা মিলাতে গিয়ে একটু টাইম লস্ট করেছিলাম। তবে ম্যাথ থেকে মোটামুটি ১২-১৩টার মতো দিয়েছিলাম। এরপর আবার ফিজিক্সে ব্যাক করি, এখান থেকে আরও ১০টার মতো মিলাই। তারপর কেমিস্ট্রিতে আরও ২-৩টা। এইভাবে করে টোটাল আমার মনে আছে যে লাস্টে আমি যখন একটু টাইম ছিল ২-৩ মিনিট, তখন আমি আর এক্সট্রা দাগাইনি। যেটা জানি না সেটা আর দাগাইনি। তো আমি ৫৬টার মতো দাগিয়েছিলাম। আর এক্সাম দিয়ে আমার মনে হয়েছিল যে আমার ৫৬টার মোটামুটি ৫৫টা হবে আশা করি। তো এভাবে আমার মনে হয়েছিল যে হতে পারে। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখেছিলাম যে অনেকে অনেক বেশি দাগিয়েছে ৭৫, ৮০। কিন্তু আমার মর্নিং শিফটে ছিল। আমি বাসায় এসে একটু রিল্যাক্স করি। তো আমার ক্ষেত্রে মনে হয়েছিল যে হবে, তবু একটু দোটানার মধ্যে ছিলাম। আর লাস্টে যখন ফলাফল দিবে তখন ২ দিনের মতো বন্ধুদের সাথে কথা বলতেছিলাম যে এটা কী হবে? এটার অ্যান্সার কী হবে? তারপর হচ্ছে তখন একটু টেনসড ছিলাম যে আমার হবে কিনা? দোটানার মধ্যে ছিলাম, এটাই সত্যি। কারণ অনেকে ৭৫-৮০টাও দাগিয়েছিল। বিভিন্ন ভিডিও দেখতেছিলাম যে হবে কি হবে না। তো অনেকে দেখতেছিলাম আবার ৪৫টার মতো দাগিয়েছে। তারাও কোয়েশ্চেন করতেছে যে গ্রুপগুলোতে যে আমার হবে কিনা? তখন একটু কনফিডেন্স পেতাম। তো যখন এক্সাম দিবে তার ওই যে আমাদের ২৩ তারিখে পরীক্ষা ছিল, ২৫ তারিখে আমাদের ফলাফল দেয়। এর মধ্যে ২ দিন আমি বারবার ওয়েবসাইটটা রিফ্রেশ করতেছিলাম যে লিস্ট দিয়েছে কিনা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেই সময়টায় আমার লিস্ট প্রকাশ হয় তখন আমি ঘুমিয়েছিলাম ২৫ তারিখ বিকালে। আমি উদ্ভাস থেকে আ এসে তো দেখা যাচ্ছে আমার একদম বিধ্বস্ত চেহারা ছিল। যে টেনশনে আরকি একদম বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। তো তখন আমি যখন রেজাল্টটা প্রকাশ হয়েছে বিকালের দিকে, তখন আমি ঘুমানো ছিলাম। তো তখন আমার বন্ধুরা, ছোট জুনিয়ররা আমাকে ফোন করেছিল। তারপর হচ্ছে এসএমএস দিয়েছিল। তো কিন্তু ওরা হচ্ছে আমাকে রিচ করতে পারে নাই। ওরা হয়তো ভেবেছে যে আমার প্রিলিতে হয়নি। কিন্তু আসলে আমার হচ্ছে যখন ঘুম থেকে উঠলাম, তখন দেখি একটা ছোট ভাই ও হচ্ছে আমাকে আমার রোল এবং হচ্ছে নাম লেখাটা দিয়েছিল। তো আমি ওইটা বারবার এডমিটের সাথে মিলিয়ে নেই যে আমার কিনা জিনিসটা। তো যখন দেখলাম যে আমার, তখন ভালো লাগা কাজ করেছে এবং পরবর্তীতে আ মানে আমার আম্মুকে ডেকে বলি যে আমার হচ্ছে হয়ে গেছে। জাস্ট আমার এতটুকুই মনে আছে যে আমার আ একটু একটু ভয়ও লাগতেছিল যে এটা কি আসলেই কিনা। তো প্রিলিতে হওয়ার পরে এক্সপেরিয়েন্সটা ভালো ছিল, অনুভূতিটা অবশ্যই ভালো ছিল। কিন্তু আনফরচুনেটলি আমার রিটেনে বুয়েটে হয়নি, রিটেন এক্সামে যেখানে আমার অনেক কিছু মেজর মিস্টেক ছিল, কিছু ভুল ছিল। তো তোমরা যদি চাও তাহলে হচ্ছে আমি রিটেন নিয়ে এরকম একটা ভিডিও বানাবো যেখানে আমি আমার ভুলগুলো তুলে ধরবো। যে ভুলগুলো তোমরা না করবে এটাই আমি আশা করি। তোমরা যদি চাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এটাই ছিল মূলত হচ্ছে প্রিলির এক্সপেরিয়েন্স বা প্রিলির প্রস্তুতি ওভারঅল এই ভিডিওটা। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর হচ্ছে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে পারো। এখানে হচ্ছে আমি তোমাদের এইচএসসির ফিজিক্স এবং ম্যাথ পড়ানোর ট্রাই করি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ভিডিওটা এ পর্যন্তই।